সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আম, আমরা আজকে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে যোগান এবং চাহিদা। আমরা যদি ইকোনমিক্স ভালোভাবে জানতে চাই, এই দুইটা টপিকস খুবই গুরুত্বপূর্ণ। মানে আমরা সামনে আগানোর জন্য এই দুইটা টপিকস, আমার পুরো বই জুড়ে এই দুইটা টপিকস লাগবে। মানে চাহিদা এবং যোগান। মানে প্রত্যক্ষ পুরো ব্যষ্টিক অর্থনীতি জুড়ে চাহিদা এবং যোগান নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। ওই জন্য আজকের ক্লাসটা মোটামুটি ইম্পর্টেন্ট। এবং পরীক্ষায়ও, তোমাদের পরীক্ষায়ও এখান থেকে মাস্ট একটা মিনিমাম দুইটা আনসার করতেই হবে। মানে একটা থেকে দুইটা কোয়েশ্চেন আসেই। আমি যদি তিনটা পার্ট মিলে বলি, মানে তোমাকে মাস্ট দুইটা আনসার করতেই হবে। তো ওই জন্য আমরা একটু এই অধ্যায়টা একটু ভালো করে পড়বো আর কি। হ্যাঁ, প্রথমে আসি আমরা চাহিদা। চাহিদা কাকে বলে? কারো কি আইডিয়া আছে চাহিদা? জাস্ট চাহিদা। স্যার, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা সংক্ষেপে একটা লাইন বলতে, চাহিদা বলতে কি, আমার এখন একটা জুতা দরকার, এটাই আমার চাহিদা। আমার একটা গেঞ্জি দরকার, এটাই আমরা নর্মাল ভাবে চলি, এটাই হচ্ছে আমার চাহিদা। আমার যে কোনো কিছু হইতে পারে এটা। যে আমার এখন যে একটা অভাব ফিল করতেছি, এটা যদি আমি নিজে প্রকাশ করি যে আমার এটা দরকার, সোজা কথা হচ্ছে সাধারণভাবে যদি বলি আমার এটা দরকার, এটাই হচ্ছে আমার চাহিদা। যে আমার এখন একটা শার্ট দরকার হতে পারে, প্যান্ট দরকার হতে, যে কোনো কিছু হইতে পারে। এটাকে আমরা নর্মাল ভাবে চাহিদা বলি। তাহলে কি, যে কোনো জিনিস, তাহলে নর্মাল ভাবে যদি আমরা বলতে চাই চাহিদা কি, একদম জেনারেল পিপল বা ইকোনমিক্স এর ধ্যান ধারণা বাদ দিয়ে নর্মাল মানুষজন চাহিদা বলবে কি, যে কোনো একটা আম, এই কোনো একটা পণ্য, যে কোনো একটা পণ্য পাওয়া এবং ভোগ করার ইচ্ছা, এটাকে আমরা কি বলি? চাহিদা বলি। তাহলে দুইটা ওয়ার্ড, যে কোনো একটা পণ্য যেটা পাওয়া এবং ভোগ করার ইচ্ছা জাগলে, এটা আমরা কি বলি? চাহিদা বলি সাধারণত। আমরা ইকোনমিক্স এর ভাষায় বলতেছি না, এটা সাধারণত। কিন্তু অর্থনীতিবিদরা বলতেছে যে যে আমি যদি কোনো কিছু পাওয়া বা ভোগ করার ইচ্ছাই জাগে, তাহলে এখন আমার ইচ্ছা হচ্ছে যে একটা মার্সিডিজ বেঞ্চ দরকার আমার। এখন এখন বসে আমি চিন্তা করতেছি, আমি আহ, আমেরিকায় এখন এখন চলে যেতে ইচ্ছা করবে। তাহলে এটা এটা কি চাহিদা হবে? না। মানে আমার এই ডেফিনেশনের কিছু লিমিটেশন আছে। আমি কিছু চাইলেই আমি এটা পাবো, এরকম কথা না। বা আমার ইচ্ছা শক্তি সবসময়, অর্থনীতিবিদরা আমার ইচ্ছা শক্তিগুলোকে প্রায়োরিটি দিয়েই এটাকে চাহিদা বলে না। তারা বলতেছে চাহিদা হওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত ফুলফিল করতে হবে, তখনই আমরা এটা চাহিদা বলবো। এখন এই শর্তগুলা কি কি? ওরা বলতেছে যে কোনো চাহিদা হওয়ার জন্য অবশ্যই তিনটা জিনিস থাকতেই হবে। প্রথম যে জিনিসটা, মানে অর্থনীতির ভাষায় যদি চাহিদা বলি, তখন ওরা বলতেছে তিনটা জিনিস তোমার থাকতে হবে। প্রথম যে জিনিসটা, এটা হচ্ছে বলতেছে কি, পণ্যটি পাওয়া বা ভোগ করার ইচ্ছা থাকতে হবে। আবার বলতেছি পণ্যটি পাওয়ার, মানে নর্মাল, এটা এটা হচ্ছে আমার নর্মাল ডেফিনেশনের সাথে মিলে যায়। প্রথম জিনিসটা হচ্ছে আমার যে পণ্যটা লাগবে, এই ফিলিংসটা আসতে হবে, ওই ইচ্ছাটা আসতে হবে যে আমার একটা মার্সিডিজ বেঞ্চ দরকার, আমার রেডিসন ব্লুতে আমি এক কাপ কফি খাবো, এই ইচ্ছাটা আমার থাকতে হবে। ওকে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। একদম ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কি, আমার ইচ্ছা শক্তি থাকতে হবে, যে আমার ফিল আসতে হবে, আমার আমার ভিতর থেকে বলতে হবে যে আমি এই জিনিসটা চাই। এটাকে বলতেছি আমরা ইচ্ছা, ওই জিনিসটি পাওয়ার ইচ্ছা। এরপর দুই নাম্বার হচ্ছে, দুই নম্বরে আমার যখনই ইচ্ছা হবে, দুই নম্বর জিনিসটা তখন চলে আসবে আমার পকেটে টাকা আছে কিনা। সোজা কথা, আমার পকেটে ওই ওই যে ইচ্ছা আছে, ওই ইচ্ছার সাথে সামঞ্জস্য রেখে পকেটে টাকা আছে কিনা। পকেটে টাকা থাকলে হবে না। আমি যে রেডিসন ব্লুতে একটা একটা কফি খাবো বা একটা চা খাবো বলতেছি, ওই ওই অনুসারে টাকাটা আছে কিনা। আমি যদি বলতেছি একটা আহ আমি একটা গাড়ি কিনবো বা লাক্সারিয়াস একটা ফ্ল্যাট নিবো, বলতেছে ওই পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে অথবা ব্যাংকে অথবা আমার পকেটে আছে কিনা। এটাকে বলতেছে দুই নাম্বার শর্ত। তার মানে হচ্ছে কি, পণ্যটি পাওয়ার আহ, দুই নাম্বার শর্ত কি, দুই নাম্বার শর্তটা হচ্ছে কি, যে প্রয়োজনীয় অর্থ বা ক্রয় ক্ষমতা, মানে আমার পকেটে টাকা আছে কিনা। সোজা কথা, তাহলে প্রথম পয়েন্টটা আবার বলতেছি, একটা জিনিস চাহিদা হওয়ার জন্য সবাই যদি একটা জিনিস ভোগ ভোগ করার ইচ্ছা, আবার বলতেছি ভোগ করার ইচ্ছা মানে নর্মাল ইচ্ছাটা, এরপর হচ্ছে পকেটে টাকা আছে কিনা, মানে প্রয়োজনীয় অর্থ বা ক্রয় ক্ষমতা, আমার ওই জিনিসটা কেনার জন্য ক্রয় ক্ষমতা আছে কিনা। তিন নাম্বার শর্ত হচ্ছে কি, যে শুধু আমার পকেটে টাকা থাকলে হবে না, পকেটে টাকা থেকে বের করে
এটা দোকানদার বা রেসপেক্টিভ যার কাছ থেকে আমি সুবিধাগুলো নিব, ওই মানুষটাকে টাকাটা দেওয়া বা ওই প্রতিষ্ঠানকে টাকাটা দেওয়ার ইচ্ছা আছে কিনা। সোজা কথা হচ্ছে ব্যয় করার ইচ্ছাটা আছে কিনা। আমার ঠিক আছে রেডিসন ব্লুতে আমার খাইতে ইচ্ছে করতেছে, আমি বুফে খাবো, ঠিক আছে, আমার টাকাও আছে, বাট ওইখানে গিয়ে আমি ঘোরাঘুরি করতেছি, কারণ কি আমার টাকাটা ওখানে, বা আমি চিন্তা করতেছি বাবারে আমি যদি জামানে খাই এখন আমার যাবে 300 টাকা, আমি ওখানে কেন 5,000 টাকা দিয়ে খাবো। এই চিন্তা যদি আসে যে আমি 5,000 টাকা ব্যয় করবো না, আমি 3,300 টাকা দিয়ে বা 400 টাকা দিয়ে শেষ করব, তখন এটা চাহিদা বলা যাবে না। তার মানে হচ্ছে অর্থটা ব্যয় করার ইচ্ছা। তার মানে আমি যদি সাম আপ করি, আমার চাহিদা, অর্থনীতিতে চাহিদা বলবে তখনই যখন আমার পণ্যটা পাওয়ার ইচ্ছা থাকবে, এরপরে হচ্ছে ক্রয় ক্ষমতা থাকবে, দেন পণ্যটা ব্যয় করার ইচ্ছা থাকবে। এই তিনটা শর্ত যখন থাকবে তখনই আমরা অর্থনীতি থেকে এটাকে চাহিদা বলবো। তার মানে কি, আমি যদি অর্থনীতিতে চাহিদা বলি, তার মানে হচ্ছে কি, এটা যে আমি একটা ডিফাইন করি, তাহলে অর্থনীতিতে চাহিদা হবে সময়ে কোনো নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে একজন ক্রেতা যে পরিমাণ পণ্য ক্রয় করে বা ক্রয় করার ইচ্ছা পোষণ করে তাকে চাহিদা বলে। আবার বলতেছি, অর্থনীতিতে এমনি চাহিদার যখন ডেফিনেশন আসবে, তোমাকে দুইটা ডেফিনেশনেই দিতে হবে। চাহিদা যখন আসবে তখন বলবে যে কোনো পণ্য ভোগ ভোগ করার ইচ্ছাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতিতে চাহিদা হওয়ার জন্য তিনটা শর্ত থাকতে হবে, এই শর্ত। অতএব আমরা এই জিনিসগুলোকে যদি সাম আপ করি বা এই জিনিসটাকে সামারাই বলি, তাহলে বলতে পারি একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে একজন ক্রেতা যখন কোনো পণ্য ক্রয় করবে বা ক্রয় করার ইচ্ছা পোষণ করবে বা নির্দিষ্ট দামটা দিতে ইচ্ছুক হবে এবং ওই প্রয়োজনীয় অর্থ তার থাকবে এবং অর্থটা ব্যয় করার ইচ্ছা থাকবে, তখন তাকে আমরা চাহিদা বলবো। ক্লিয়ার? এই তিনটা শর্ত যখন থাকবে তখন আমরা তাকে চাহিদা বলি। ওকে, আবার বলতেছি আমি, তাহলে চাহিদা কি? চাহিদা যদি আমি আবার বলি, যে কোনো একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে কোনো কোনো ভোক্তা যখন একটা পণ্য ভোগ করার ইচ্ছা থাকবে এবং ওই ভোগের জন্য বা ওই পণ্যটা কেনার জন্য তার প্রয়োজনীয় অর্থ থাকবে এবং অর্থটা ব্যয় করার ইচ্ছা থাকবে, তখন তাকে অর্থনীতির ভাষায় চাহিদা বলে। ক্লিয়ার? চাহিদাটি ক্লিয়ার সবাই? হ্যাঁ। ওকে, Yes, sir. সবাই বুঝা গেছে চাহিদাটা কি? এরপর আমরা যদি আরেকটু এক্সাম্পল দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। একটা এক্সাম্পল যদি আমি বলি যে যখন 5 নাম্বারের জন্য আসবে বা বি পার্টে আসবে, তখন তুমি একটু এক্সাম্পলটা দিলে মানে 5-এ 5 তুমি মোটামুটি পাবা। ওকে, এবং সি পার্টও তো পুরোটা তোমার 10 নাম্বারের জন্য আসে না, 5 নাম্বারের জন্য আসবে। তাহলে চাহিদা যদি কাকে বলে আসে, আহ, একটা এক্সাম্পল যদি দিয়ে দাও তাহলে আরো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি, একজন একজন ভিখারি যদি একদম একটা বাইসাইকেল ক্রয় করার ইচ্ছা থাকে, বাইসাইকেল, অথবা সে যদি চিন্তা করে যে একটা এক্স করলা কিনবে, ক্রয় করার ইচ্ছা পোষণ করে, তাহলে এটা যে একটা লাক্সারিয়াস, সে কার কিনতে যাচ্ছে, যে সাইকেল না কিনে আমি যদি কার বলি, এক্স করলা কিনি, এক্স করলা বা একটা কার গাড়ি কিনবে, তখন সে এই ক্রয়ের যে ইচ্ছা, অর্থনীতিতে এটাকে চাহিদা বলবে না। কেন? সে ওই ভিখারির হয়তো কার কেনার মতো সামর্থ্য বা প্রয়োজনীয় তার ইচ্ছা থাকতে পারে, কিন্তু তার ওই টাকাটা পকেটে নাই। আবার ক্রয় ক্ষমতা থাকলেও হয়তো অনেক ভিখারি আছে, অনেকগুলো আমরা পিছনে ব্যাক এন্ড হিস্ট্রি দেখলে অনেক টাকা পয়সা থাকে, কিন্তু তার ওই ইচ্ছাটা থাকবে না। ওকে, ওই জন্য এটা চাহিদা বলে বিবেচিত হবে না। ওকে, আমরা যদি এক্সাম্পলটা বলি আরো একটু ক্লিয়ার হয়ে যায় আর কি। একজন ভিখারি কার করার ইচ্ছা আছে, কিন্তু কেন হবে না? কারণ তার হয়তো টাকা থাকতে পারে, অনেকে আছে অনেক ভিক্ষুক কাছে কোটিপতি থাকতে পারে, এটা আনবিলিভেবল কিছু না, আমাদের দেশে সব সম্ভব। হ্যাঁ, বাট ওর কিন্তু স্যার ভিখারি হ্যাঁ বলো। স্যার ভিখারি যদি ইচ্ছা আছে কিন্তু ধরো কেউ গিফট করছে, তাহলে এটা কি হবে? গিফট করলে, না ইচ্ছা হ্যাঁ, মানে থাকতে ওর মানে, ইচ্ছা আছে, চাহিদা। হ্যাঁ হ্যাঁ, তো যদি গিফট করে তাহলে এটা কি হবে? গিফট করলে তো এটা অন্য জিনিস। এটা মানে এটা চাহিদার, মানে চাহিদার মধ্যে পড়বে না। গিফট করলে তো সে এমনি পাই গেল অটো। এটা গিফটের ডেফিনেশনটা এটা চাহিদার মধ্য দিয়ে আসবে না। মানে এটা হচ্ছে, মানে ও যে জিনিসটা আছে, পাওয়ার ইচ্ছা আছে, ওই জিনিসটা তাকে কিনতে হবে। সে যখন কিনতে যাবে তখনই চাহিদার ডেফিনেশনের মধ্যে পড়বে, আদারওয়াইজ পড়বে না। ও তো এমনি পাই গেল। তাহলে গিফটের ক্ষেত্রে তো ও ইচ্ছা করতেছে না, ধরো তার ইচ্ছা নাও করলে সেজন্য সে অন্য কিছু তো দিতে পারে। গিফটের ক্ষেত্রে এটা মানে ডেফিনেশন আসবে না, এটা তো এক্সেপশনাল। ঠিক আছে, দুইটা মিলে যাওয়া। ধরো আমি গিফটের ক্ষেত্রে হবে কি, আমি মার্সিডিজ যা চাচ্ছি, আমাকে হয়তো কেউ একটা ভ্যান গাড়ি গিফট করলো, এটা হইতে পারে। বাট
এটা যে সবসময় মিলবে এরকমও তো না। ওকে, ভালো কোয়েশ্চেন। বাট আমার চাহিদা হবে তখনই যখন আমি আহ, এই তিনটা শর্ত ফুলফিল হবে, তখনই আমরা চাহিদা বলবো। ক্লিয়ার সবাই? জি। ওকে, অন্যরা? স্যার, একটা প্রশ্ন হ্যাঁ ছিল। বলো, সুরাইয়া স্যার, বলো। যদি চাহিদা কি জিজ্ঞেস করা হয়, তখন তো কি আমরা তিনটা উপাদানে, এক- আই একটু একটু মিন আওয়াজ, তিনটা একটু বৈশিষ্ট্য আওয়াজটা কি বড় লিখতে করো, হবে লাউড নাকি করো। দুইটা বা একটা? সরি। আমি বলতে চাচ্ছি, যখন চাহিদা কি বা কাকে বলে জিজ্ঞেস করবে, হ্যাঁ, তখন শোনা যাচ্ছে। একটু ছোট বলো, স্যার, আমি শুনতেছি বলতে আমি। চাচ্ছি চাহিদা যখন যখন চাহিদা কি বা কাকে বলে জিজ্ঞেস করবে, তখন হ্যাঁ, কি আমরা তিনটা বৈশিষ্ট্যই লিখতে পারবো নাকি হ্যাঁ মাস্ট, দুইটা বা একটা তিনটা লিখলেও বৈশিষ্ট্য হবে? মাস্ট। এখানে যে কোনো একটা না থাকলে চাহিদা হবে না, তিনটা বৈশিষ্ট্য মাস্ট থাকতে হবে। এটাই এটাই বলতেছে, ওই যে ও জিজ্ঞেস করে তিনটা বৈশিষ্ট্য মাস্ট থাকতেই হবে। ওকে স্যার। ওকে, এরপর এটার সাথে রিলেটেড হচ্ছে পরীক্ষায় তোমাদের আসবে যেটা হচ্ছে চাহিদা বিধি। চাহিদা কি, চাহিদা বিধি কি? বিধি মানে কি? বিধি মানে ওই যে বিধি তুমি কার, ওইটা না, ওই বিধি না। বুঝা গেছে? এখানে বিধি বলতে বোঝাচ্ছে কোন বিধি? বিধি মানে হচ্ছে রুলস। হ্যাঁ, চাহিদা বিধি হ্যাঁ মানে স্যার, অনেকের হ্যাঁ বলো না স্যার, ভাইজি। কিছু না। ওকে, তাহলে ওই বিধিটা কি? বিধি তুমি কার না, এটা হচ্ছে কি, এই বিধিটা হচ্ছে চাহিদা বিধি। মানে হচ্ছে বিধি মানে হচ্ছে রুলস, চাহিদাটা কোন ফরম্যাটেড ওয়েতে আগায়। আমরা গতকাল একটা আম, পার্থক্যের মধ্যে একটা পার্থক্য বলছিলাম, ব্যষ্টিক অর্থনীতি এবং সমষ্টিক অর্থনীতির মধ্যে। একটার ফোকাস পয়েন্ট ছিল হচ্ছে কি, সমষ্টিকে হচ্ছে তোমার জাতীয় আয়, আর ব্যষ্টিকে হচ্ছে দাম। মানে তোমার যত বিধি আসবে সে দামের সাথে কি করবে, কম্পেয়ার করবে, বা দামকে কেন্দ্র করে তার আহ, অন্য যে ভেরিয়েবলটা আছে সেটা পরিবর্তিত হবে। চাহিদা বিধিও সেই রকম। চাহিদা বিধি বলতে কি বোঝায়, মানে চাহিদা কোন, চাহিদা যে রুলস রেগুলেশন অনুসারে আগায়, বা আমার যে চাহিদার পরিমাণ। তাহলে যেহেতু ব্যষ্টিক অর্থনীতিতে আমার ফোকাস পয়েন্ট, বা ফোকাস পয়েন্ট হচ্ছে মানে সবকিছু আবর্তিত হয় হচ্ছে দামকে কেন্দ্র করে, চাহিদা বিধিও দামকে কেন্দ্র করে আবর্তিত হয়। ওই জন্য চাহিদা বিধি কোন দুইটা জিনিসের সাথে কম্পেয়ার করে? দাম, দাম ও চাহিদা। এই চাহিদা দাম চাহিদা। এবং চাহিদা, এই দুইটার মধ্যে যে রিলেশন, এই দুইটার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা প্রকাশ করার মেইন কাজে হচ্ছে চাহিদা বিধি। তাহলে আমি যদি আরেকটু সাম আপ করি, যে বিধির সাহায্যে দ্রব্যের দাম বা আহ, দাম এবং চাহিদার মধ্যে রিলেশন বিল্ড আপ করা হয়, বা রিলেশন সম্পর্কটা বোঝানো হয়, তাকে চাহিদা বিধি বলি। ওকে, এখন বাড়বে কমবে এটা হচ্ছে বিধির এক্সপ্লেনেশন। তাহলে কি, চাহিদার পরিমাণ এবং দামের মধ্যে যে সম্পর্ক বিরাজ করে, যে বিধির মাধ্যমে চাহিদা এবং দামের মধ্যে সম্পর্কটা প্রকাশ করে, বা যে বিধির সাহায্যে চাহিদা এবং দামের মধ্যে যে সম্পর্কটা আছে ওটা প্রকাশ করতে সাহায্য করে, তাকে আমরা চাহিদা বিধি বলি। আবার বলতেছি, আর আমরা যদি বইয়ের ভাষায় একটু করে বলি, তাহলে চাহিদা বিধি কি? চাহিদা বিধি হচ্ছে কি, কোনো পণ্যের চাহিদার পরিমাণ এবং দামের মধ্যে, এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, দামের মধ্যে যে সম্পর্ক বিরাজ করে, বিপরীত সম্পর্ক, এটা আমরা পরে দিয়ে এক্সপ্লেনেশনে যাব, পরে দিয়ে বলতেছি। আমার সোজা কথা হচ্ছে, বিধি হচ্ছে চাহিদার পরিমাণ এবং দামের মধ্যে যে বিপরীত সম্পর্ক বিরাজ করে, তাকে অর্থনীতিতে চাহিদা বিধি বলে। মানে এই যে দাম এবং চাহিদার মধ্যে যে সম্পর্ক, সোজা কথা এক লাইনে যদি বলি, দাম এবং চাহিদার মধ্যে যে সম্পর্ক, যে নেগেটিভ রিলেশন বা বিপরীত সম্পর্ক, এটা যে যার মাধ্যমে প্রকাশ করি, ওটাকে আমরা বলি চাহিদা বিধি। পরীক্ষা প্রশ্ন আছে এটাই, চাহিদা বিধি কি? ওকে, চাহিদা বিধি কি বললে এটা হচ্ছে আমরা প্রাইমারি লেভেলের কথাবার্তা, এই যে দাম এবং এখন বিধিটা বলতে হবে। বিধি মানে কি, আমি আমি আবার বলছি, বিধি মানে হচ্ছে রুলস। রুলসটা কি?
এই যে নেগেটিভ সম্পর্কটাই হচ্ছে রুলস। নেগেটিভ সম্পর্ক বলতে কি বুঝায়? একটা বাড়লে আর একটা কমে, এই জিনিসটাকে আমরা বলতেছি চাহিদা বিধি। তার মানে চাহিদা বিধির মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা হচ্ছে কি, চাহিদা যদি কোনো কোনো পণ্যের দাম যদি বাড়ে, চাহিদা কমে, আর দাম যদি কমে, চাহিদা বাড়ে। এই যে ভাইস ভার্সা রিলেশনটা, একটা জিনিসের দাম যখন বাড়বে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা যে বাড়তেছে, এই যে রিলেশনটা, এই রিলেশনটাই বেসিক্যালি হচ্ছে কি নেগেটিভ রিলেশন বা ঋণাত্মক সম্পর্ক। এটাই বেসিক্যালি চাহিদা বিধি। তার মানে হচ্ছে যে বিধির সাহায্যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে। এখন আরো যদি স্পেসিফিক বলি, চাহিদার অন্যান্য প্রভাবক, মানে যে কারণে চাহিদাটা চেঞ্জ হইতে পারে, অন্যান্য প্রভাবক নিয়ে আমরা পরে কথা বলবো। মানে এই জিনিসটা অবশ্যই লিখতে হবে, অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত থাকলে কোনো পণ্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। পণ্যের দাম এবং চাহিদার মধ্যে এই যে বিপরীত সম্পর্ক, এটাকে আমরা চাহিদা বিধি বলি। আবার বলতেছি, সোজা কথা হচ্ছে এই যে আমি উপরে যে দুইটা লাইন লিখে দিছি, এগুলাই নিচে এক্সপ্লেনেশন করতেছে। এক্সপ্লেনেশন কি? চাহিদার অন্যান্য প্রভাবক গুলা বা চাহিদার প্রভাবক গুলা যদি অন্যান্য প্রভাবক গুলো, এই দুইটা প্রভাবক ছাড়া, দাম এবং চাহিদা ছাড়া অন্যান্য প্রভাবক, যেমন কি ভোক্তার আয় যদি অপরিবর্তিত থাকে, রুচি যদি অপরিবর্তিত থাকে, অন্যান্য পণ্যের দাম যদি অপরিবর্তিত থাকে, তাহলে কোনো পণ্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। অথবা দাম এবং চাহিদার মধ্যে এই যে বিপরীত সম্পর্ক, এটাকে বলা হয় ল অফ ডিমান্ড বা চাহিদা বিধি। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? সবাই? জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার, মুদ্রাস্ফীতি আর চাহিদা বিধির সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক আছে, বাট এটা আমরা পরে দিয়ে পড়বো। মানে ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতির সাথে চাহিদা বৃদ্ধি না, আমার দামের সাথে একটা সম্পর্ক আছে আর কি। মুদ্রাস্ফীতি মানে কি? কোন জিনিসের কন্টিনিউয়াস দাম বাড়া, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। কনসিস্টেন্টলি যখন দাম বাড়ে তখন আমরা মুদ্রাস্ফীতি বলি। স্যার, ওকে। যখন সেটার দামটা হ্যাঁ, বাড়বে তখন তো আমরা জিনিসপত্র কম কিনবো, মানে চাহিদা বিধি অনুযায়ী। তো সেটা একটা সম্পর্ক আছে কিনা মানে জিজ্ঞেস এটা, করছিলাম। এই সম্পর্কটা হচ্ছে মানে বিধিটাকে ইম্প্যাক্ট করে না, কিন্তু বিধিটাকে কিছু ব্যতিক্রম জিনিস আছে ওখানে। মুদ্রাস্ফীতি যদিও ডিরেক্টলি নাই, কিন্তু মুদ্রাস্ফীতিটা অনেক সময় এই চাহিদা বিধিটাকে হ্যাম্পার করে আর কি। বুঝো নাই? যে মুদ্রাস্ফীতি কি করে, যে কোনো জিনিসের দামটা বাড়ায় দেয়, যেটা বাড়ার কথা না আর কি। ওকে। মানে তখন হচ্ছে চাহিদা বাড়লে মানে দাম বেড়ে যায়। ক্লিয়ার? মানে এই এই যে রুলস সাথে একটু ইম্প্যাক্ট পড়ে। মানে মুদ্রাস্ফীতি মানে কি, তোমার হাতে অনেক বেশি একটা পরিমাণ টাকা চলে আসা, সোজা কথা হচ্ছে এটাই। মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রাস্ফীতি মানে মেইন রিজন হচ্ছে কি, অনেকগুলো কারণ আছে। তোমার হাতে অনেক টাকা চলে আসে হাতে, হ্যাঁ। হাতে টাকা চলে আসা মানে হচ্ছে যে জিনিসটা কেনার কথা না, যে জায়গায় খরচ করার কথা না, ওই জায়গায় তুমি খরচ করবা। তার মানে ওইখানে, এইখানে, ওইখানে, যেমন তোমার এখন তোমার সবার সবার হাতে 5,000 টাকা করে অতিরিক্ত আসছে, তাহলে তুমি কোথায় চলে যাবে? ধরো সানমারে চলে গেলা, সানমারে গিয়ে নিশ্চয়ই 5,000 টাকা দিয়ে তুমি দুইটা কাপড় নিলা। এই দুইটা কাপড় হয়তো তোমার কেনার কথা না, হ্যাঁ, বাট তোমার 5,000 টাকা এক্সট্রা আসছে বলে, তোমার হাতে টাকা আসছে বলে তুমি কিনছো। তার মানে যে মানুষটা সানমারের দোকানদার, সে দুইটা জিনিস অতিরিক্ত বিক্রি করছে, যেটা বিক্রি করার কথা না। ক্লিয়ার? এখন ওর দুইটা কাপড় কম থাকবে, কারণ সে তার তো একটা এক্সপেক্টেড আইডিয়া অনুসারে গত বছরের সেলস বা একটা নির্দিষ্ট অনুসারে কমছে। তার মানে হচ্ছে তার দোকানে 10টা কাপড় থাকলে এখন আছে 8টা কাপড়। কিন্তু আগের মানুষগুলো তো কাপড় কেনার জন্য আসবে, তাহলে সে জানে যে এখানে একটা রিলেশন আছে। সে জানে যে অটোমেটিক সে এই দামগুলো বাড়ায় দিবে। কারণ কি? কারণ কি, তোমার ওই যোগানের একটু টান পড়বে। কারণ তোমার হাতের যোগান তো অপরিবর্তিত। মানে যোগান অপরিবর্তিত বলতে আগে যে 10টা আনছে এখনো সে 10টাই আনছে, কিন্তু তুমি দুইটা একটা নিয়ে যাওয়াতে তার দোকানে যে মানুষগুলা আসছে তারা হয়তো নিজেদের মধ্যে কম্পিটিশন করবে। কারণ এখন মানুষ আসছে 10 জন, কিন্তু তুমি তো অতিরিক্ত দুইটা নিয়ে গেছো, 8টা। ওই জন্য দামটা অটো বেড়ে যাবে। তার দোকানদার চাইলে একটু বেশি প্রফিট করতে পারবে এখানে, সে ওই সুযোগটা নিতে চাইবে, নিতে গিয়ে দামটা বেড়ে যাবে। ওকে। ক্লিয়ার? ওকে স্যার,
বুঝতে হুম পারছো? মানে এখানে পরোক্ষভাবে আছে, ইনফ্লেশনের সাথে এটা পরোক্ষ, মানে ডিরেক্ট রিলেশন নাই, পরোক্ষভাবে আছে আর কি। আচ্ছা স্যার, বুঝেছি। ওকে, এরপর চাহিদা সূচি। চাহিদা সূচি কি? এরপরের প্রশ্ন হচ্ছে চাহিদা বিধি থেকে চাহিদা সূচি তৈরি করা। সূচি কি? একটা চার্ট সিম্পলি। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন যেটা প্রায় সময় তোমাদের পরীক্ষায় আসে, একটা হচ্ছে চাহিদা বিধি থেকে চাহিদা সূচি তৈরি করা। আবার বলতেছি, চাহিদা বিধি থেকে চাহিদা সূচি তৈরি করা। তাহলে চাহিদা বিধি অনুসারে চাহিদা সূচি। এখন এরপরে আহ চাহিদা বিধি আমরা জানি, এই প্রশ্ন যদি আসে তাও চাহিদা বিধিটা আবার লিখবা, যে চাহিদা বিধিটা হচ্ছে এটা। কোনো পণ্যের অপরিবর্তিত থাকলে, দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। ওকে, আর চাহিদা সূচি কি? একটা চার্ট, সিম্পলি একটা চার্ট, যে চার্টের মাধ্যমে আমরা আহ যে চার্টের মাধ্যমে আমরা চাহিদা রেখাটাকে পাই বা চাহিদা রেখাকে আমরা এক্সপ্লেইন করতে পারি। এরপর এর আগে আরেকটা জিনিস আছে, একটা হচ্ছে চাহিদা আপেক্ষক। চাহিদা আপেক্ষক কি? চাহিদা আপেক্ষক কি একটু করে আগে দেখি আমরা। চাহিদা আপেক্ষক, চাহিদা আপেক্ষক মানে হচ্ছে, এটার বাংলা হচ্ছে ফাংশন। ফাংশন, সরি, ইংরেজি হচ্ছে ফাংশন। ফাংশন কি মানে হচ্ছে, এই যে দুইটা জিনিসের মধ্যে রিলেশন, প্রাইস এবং দাম এবং চাহিদা, যে সমীকরণের সাহায্যে দাম এবং চাহিদার সম্পর্ক প্রকাশ করা হয়, ওইটাকে বেসিক্যালি চাহিদা অপেক্ষক বলা হয়, চাহিদা অপেক্ষক বা ডিমান্ড ফাংশন বলা হয়। ওকে, এটাকে বেসিক্যালি এইভাবে প্রকাশ করা হয়। যে কোনো ফাংশন তো এফ থাকেই, আমরা জানি। এটা হচ্ছে চাহিদা ফাংশন। তাহলে আমরা যদি ডেফিনেশন বলে, যে ফাংশনের সাহায্যে বা যে সমীকরণের সাহায্যে দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয় তাকে চাহিদা অপেক্ষক বলে। এটা কি? কোয়ান্টিটি অফ ডিমান্ড, কিউ ডিএক্স, এটা হচ্ছে কিউ ডিএক্স, কোয়ান্টিটি অফ ডিমান্ড। আর এটা হচ্ছে ফাংশন পিএক্স, মানে হচ্ছে ডিমান্ডের সাথে প্রাইসের যে সম্পর্ক, কোয়ান্টিটি ডিএক্স এর সাথে ফাংশন প্রাইসের যে সম্পর্ক, এটাকে আমরা চাহিদা আপেক্ষক বলি। ওকে, এখন হচ্ছে চাহিদা সূচি। সূচিটা কি? একটা চার্ট আর কি, যে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকলে আমরা ওখান থেকে চাহিদা আকারে প্রকাশ করতে পারি। আমরা যদি যে কোনো একটা তালিকা নিই, যেমন একটা ছোট একটা তালিকা নিলাম, এটাই হচ্ছে চাহিদা সূচি। ওকে, এটা হচ্ছে চাহিদা সূচি। চাহিদা সূচি কি? যেমন একটা দাম, এই যে আমার বিধি অনুসারে লিখতে হবে, দাম 5 টাকা থেকে 3 টাকা হচ্ছে, কিন্তু দাম 3 টাকা থেকে 5 টাকা হচ্ছে, মানে যখন দামের পরিমাণ 5 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 3টা, যখন দাম কমে তিন 3 টাকা হয়ে গেছে তখন চাহিদার পরিমাণ বেড়ে গেছে। এই যে একটা বাড়লে আরেকটা কমতেছে, এই যে নেগেটিভ রিলেশন যে সূচি। ওকে, আমরা তাহলে আমরা যে সূচির সাহায্যে বা তাহলে চাহিদা সূচি কাকে বলে? চাহিদা সূচি যদি কাকে বলে বলি, আবার বলতেছি, চাহিদা সূচি এই যে তালিকা আকারে কোনো নির্দিষ্ট সময়ে একটি পণ্যের বিভিন্ন দামে প্রাপ্ত চাহিদার বিভিন্ন পরিমাণ একটা তালিকা আকারে প্রকাশ করলে তাকে চাহিদা সূচি বলে। এই যে দামের একটা তালিকার সাহায্যে চাহিদার একটা দাম পাচ্ছি, চাহিদার একটা পরিমাণ পাচ্ছি, এটা যদি তুমি একটা তালিকা আকারে প্রকাশ করো, এটাকে আমরা সূচি বলি। ওকে, বিভিন্ন দামে প্রাপ্ত চাহিদার পরিমাণ যদি আমি তালিকা আকারে পাই, এটাকে আমরা সূচি বলতেছি। চাহিদা সূচিটা কি ক্লিয়ার সবার কাছে? সূচি মানে একটা চার্ট, আমি চাহিদা এবং তালিকাকে নিউমেরিক্যাল ভ্যালু গুলো যখন গ্রাফ আকারে বা চার্ট আকারে যদি আমি প্রেজেন্ট করি, এই যে নিউমেরিক্যাল ভ্যালু গুলো, মানে দাম এত টাকা এত টাকা, চাহিদা এত, দামের সাথে কম্পেয়ার করে চাহিদা পাচ্ছি, চাহিদা এতটা এত পরিমাণ, এই নিউমেরিক্যাল ভ্যালু গুলো যখন কোনো চার্ট আকারে প্রকাশ করবে তখন এটাকে আমরা চাহিদা সূচি বলি। ক্লিয়ার এটা? চাহিদা সূচি।
জি স্যার। ওকে, চাহিদা সূচি ক্লিয়ার। এখন এটা তুমি কি করতে পারো, তুমি বর্ণনা করতে পারো। এই যে আমি কিছুক্ষণ আগে যেটা বলছি, এটা একটু লিখতে পারো যে যখন 5 টাকা ছিল তখন তিনটা চাহিদা ছিল, যখন যখন দাম 3 টাকা তখন 5 টাকা। এটা তুমি এক্সপ্লেন করতে পারো, এটা সূচিটাকে এক্সপ্লেন করা আর কি। এটা কি এখন আছি, তাহলে কি আমার প্রশ্নটা হচ্ছে চাহিদা বিধি থেকে চাহিদা সূচি তৈরি করা। ওকে, তার মানে হচ্ছে আমরা সূচিটা তৈরি করছি। আমরা আগে পরে দিয়ে আরেকটু পড়ি, আরেকটু আমরা আগে এর আগে চাহিদা সূচিটা আমরা আরেকটু, যে কোনো একটা সমীকরণ থেকে চাহিদা সূচি বানানো এটাও পড়বো। আগে চাহিদা রেখাটা দেখি। চাহিদা রেখাটা কি? এই যে নিউমেরিক্যাল যে ভ্যালুগুলা পাইছি, 5 টাকার জন্য 3টা চাহিদা, 3 টাকার জন্য 5টা, এই জিনিসগুলো যদি কোনো গ্রাফে আমি প্রেজেন্ট করি, গ্রাফে আঁকি, যে গ্রাফটা পাই এটাই বলতেছি আমরা চাহিদা রেখা। মানে কোন একটা রেখা যখন পাবো এটা হচ্ছে চাহিদা রেখা, সোজা কথা হচ্ছে এটাই। এটা অগাস্ট কুন্ট একজন ভদ্রলোক, চাহিদা রেখাটা কে আঁকছে? চাহিদা রেখাটা আঁকছে অগাস্ট কুন্ট নামক একজন ভদ্রলোক, সর্বপ্রথম এই রেখাটা সৃষ্টি। এটা প্রায় সময় 1 নম্বরের কোয়েশ্চেনে আসে। চাহিদা রেখা কে আবিষ্কার করছেন? অগাস্ট কুন্ট। এই রেখাটা সে সর্বপ্রথম আঁকছিল, অগাস্ট কুন্ট। চাহিদা রেখা কাকে বলে? এই যে আমরা চাহিদা বিধিটা যখন নিউমেরিক্যাল ভ্যালুগুলো যখন একটা জায়গায় প্রকাশ করব, বা আমরা যে বলতেছি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। চাহিদা এবং দামের মধ্যে যে ঋণাত্মক সম্পর্ক, এটা যে রেখার সাহায্যে প্রকাশ করা হয় এটাকে চাহিদা রেখা বলে। এক লাইনে বলি, চাহিদা এবং দামের মধ্যে যে ঋণাত্মক রেখা বা ঋণাত্মক সম্পর্ক বা বিপরীত সম্পর্ক, এটা যে রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা রেখা বলে। সিম্পলি এটাই। এরপরে আমরা যে কোনো একটা কাল্পনিক সমীকরণ থেকে চাহিদা বিধি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করে, এই পরীক্ষাটা খুবই কমন বা খুবই ফেভারিট একটা কোয়েশ্চেন, বা প্রায় সময় যে কোয়েশ্চেন গুলো আসছে এটার মধ্যে এটা হচ্ছে একটা, যে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। আমরা চাহিদা সূচি পড়ছি, চাহিদা রেখা পড়ছি, এখন এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে কি, কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখাটা কিভাবে অঙ্কন করব। অথবা এরকম কোয়েশ্চেন দেওয়া থাকতে পারে যে হুবহু, যেমন এইরকম একটা ইকুয়েশন দেওয়া থাকতে পারে যে এই রেখাটা থেকে এই এই সমীকরণের সাহায্যে তুমি যে এই সমীকরণের সাহায্যে চাহিদা রেখা অঙ্কন করো। কিউডি ইকুয়াল টু tan - 2p দেওয়া থাকবে, এটা থেকে চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে প্রথমেই যদি একটা চাহিদা সমীকরণ দেওয়া থাকে, ওকে, প্রথমে তোমাকে কি করতে হবে, এটাকে এটাকে আগে লিখে ফেলতে হবে। প্রথমে এরকম যদি দেওয়া, তখন তোমাকে লিখে ফেলতে হবে দেওয়া আছে, চাহিদা সূচি বানানোর জন্য দেওয়া আছে লিখে ফেলতে হবে, দেওয়া আছে কিউডি, যদি সমীকরণ দেওয়া থাকে কিউডি সমান 2p, এটা লিখতে হবে যদি সমীকরণ দেওয়া থাকে। আর যদি দেওয়া না থাকে, যেহেতু বলছে কাল্পনিক চাহিদা সূচি থেকে, তাহলে কাল্পনিক চাহিদা সূচি হলে তখন আমাকে লিখে ফেলতে হবে যে ধরি কাল্পনিক সমীকরণ সমান এটা। আমি কি কথাগুলো বুঝাইতে পারছি সবাইকে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার এখানে যে আপনি বলছেন যে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদার একা অঙ্কন, এটা স্যার হ্যাঁ, যদি গ বিভাগের প্রশ্নের মধ্যে আসে তখন কি শুধু ম্যাথ করে দিলে হবে নাকি আরো টুকটাক ব্যাখ্যা লিখতে হবে? কতে না সিতে না এতে? স্যার সিতে। সিতে না, সিতে আসলে কি করবা বলতেছো? সিতে আসলে স্যার সিতে আসলে শুধু কি ম্যাথ করে দিলে হবে? আই মিন কাল্পনিক চাহিদা দিয়ে আমি সূচি এঁকে দিলাম, এরপর আর কোনো কাজ হ্যাঁ করলাম না রেখা এঁকে দিলা, হ্যাঁ এটাই তো নাকি? তোমার চাচ্ছে। হ্যাঁ, না তুমি কয় কোনো নম্বরের কিছু জন্য? ব্যাখ্যা করতে হবে কিনা? হ্যাঁ, ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যাটা একটু করতে হবে, মানে রেখাটা একটু ব্যাখ্যা করতে হবে প্রথমে তুমি। আচ্ছা আচ্ছা। আমি আমি যেভাবে ঠিক
ওই কোয়েশ্চেনটা তুমি পরীক্ষার হলে যেভাবে লিখবা ঠিক ওইভাবেই তোমাকে এখন দেখাবো। মানে এই প্রশ্নটা তোমার পরীক্ষায় সি পার্টে আসে, তুমি কিভাবে আনসার করবে। যদি কোয়েশ্চেনটা এভাবে দেওয়া থাকে, মানে কাল্পনিক রেখাটা বা সমীকরণটা বা ইকুয়েশনটা যদি লেখা থাকে, তাহলে দেওয়া আছে দিয়ে শুরু করবা। আর যদি কাল্পনিক বলে তখন মনে করবা যে এটাই তুমি মনে করবা।